দেখতে দেখতে পুরো এক সপ্তাহ কেটে গেল। বাড়ির পরিবেশ আগের মতোই ব্যস্ত। সকালের দিকে ড্রয়িং রুমের সোফায় গুটিসুটি হয়ে বসেছিল ফারিহা। সামনে টিভিতে কার্টুন চলছে, হাতে ধোয়া ওঠা নুডলসের বাটি চামচে করে খেতে খেতে মাঝে মাঝে টিভির দিকে তাকাচ্ছিল, আবার নিজেরই মনে কি যেন ভাবছিল। ঠিক তখনই সিঁড়ি বেয়ে নিচে নামলো অভ্র। সে ধীর পায়ে এসে ফারিহার পাশে বসলো। চারপাশে সবাই ব্যস্ত, কেউ তাদের দিকে খেয়াল করছে না। সুযোগ বুঝে হঠাৎ ঝুঁকে ফারিহার গালে একটা চুমু খেলো। ফারিহা সঙ্গে সঙ্গে রক্তচক্ষু করে তাকালো, কিন্তু তাতে অভ্রর কোনো ভ্রুক্ষেপ হলো না, বরং ঠোঁটের কোণে দুষ্টু হাসি ফুটে উঠল। ঠিক তখনই অভ্রর মা ডাক দিলেন, অভ্র, বস্ত, তোর সাথে কিছু কথা ছিল। অভ্র মায়ের দিকে তাকিয়ে হালকা হাসলো। বলো, কি বলবে? তিনি গলা খাকারি দিয়ে বললেন, সব মেয়েদের তো বিদায় দিলাম, এবার আমার পুত্রবধূকে আনতে চাই। ভাবছি ফায়াজ আর তোর বিয়ে একসাথেই দেব। তোর কি কোনো মেয়ে পছন্দ আছে? কথাটা শোনার সঙ্গে সঙ্গে ফারিহার হাত থেমে গেল। চামচটা মাঝ আকাশে স্থির হয়ে রইল। তার বুক ধক করে উঠল। সে নিঃশব্দে অভ্রর দিকে তাকিয়ে রইল। অভ্র কিছুক্ষণ চুপ থেকে বলতে লাগলো, না আম্মু, আমার কাউকে পছন্দ নেই, তবে একজনকে। বাকি কথাটা শেষ হওয়ার আগেই ফারিহার হাত থেকে নুডলসের বাটিটা মেঝেতে পড়ে গেল। ঝনঝন শব্দে সবাই চমকে তাকালো। ফারিহার চোখে পানি চিকচিক করছে, ঠোঁট কাঁপছে, মনে হচ্ছে আরেক মুহূর্ত বসে থাকার শক্তি তার শরীরে নেই। সে আর কিছু না বলে দৌড়ে উপরে চলে গেল। অভ্রর মা বিস্মিত হয়ে বললেন, অভ্র, মেয়েটা এভাবে চলে গেল কেন? অভ্র কিছুটা অপ্রস্তুত হলো, তারপর উঠে দাঁড়িয়ে বলল, বুঝতে পারছি না। আমি দেখি কি হয়েছে। তারপর সেও দ্রুত উপরে চলে গেল। ফারিহা নিজের রুমে ঢুকেই বিছানায় মুখ গুজে হাউমাউ করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর দরজা খুলে অভ্র ভিতরে এলো, এসে চুপচাপ তার পাশে বসলো। ফারিহা একবারের জন্য তার দিকে তাকালো না। অভ্র হাত বাড়িয়ে তাকে ছুতে যেতে ফারিহা চিৎকার করে উঠল, টাচ করবে না তুমি আমায়। তুমি সত্যি সত্যি আমাকে চাও না, তাই না? সেজন্য বড় আম্মু জিজ্ঞেস করতেই বলে দিলে তোমার কাউকে পছন্দ নেই। অভ্র দীর্ঘশ্বাস ফেলল। ফড়িং, আগে আমার কথাটা শোন। শুনবো না আমি? সবার মতো তুমিও এক উপরে উপরে ভালোবাসি বলো, কিন্তু আমাকে বিয়ে করতে চাও না। তুমি বড় আম্মুর পছন্দের মেয়েকেই বিয়ে করবে, তাই না? ফড়িং, প্লিজ শোন তো আগে। আমি কিছু শুনতে চাই না। আর বড় আম্মুর পছন্দের মেয়ে হলো কি আপু, তাই না? সেজন্যই সে যখন তখন তোমার রুমে যায়, আর আমি গেলেই তুমি বকো। অভ্র এবার বিরক্ত হলো, তুই ভুল বুঝছিস। ফারিহা কাঁদতে কাঁদতে বলল, আমি ভুল বুঝছি? তাহলে কালকে কি আপু তোমার রুম থেকে এত হাসি মুখে বের হলো কেন? তার মুখে লজ্জা ছিল স্পষ্ট। অভ্র চোখ কুঁচকে তাকালো, কি বলতে চাচ্ছিস? ফারিহা চোখ মুছতে মুছতে বলে উঠল, তুমি নিশ্চয়ই কি আপুকে টাচ করেছিলে। এক মুহূর্তে পুরো রুম নিস্তব্ধ হয়ে গেল। অভ্রর হাতের থাপ্পড়ে ফারিহার মুখ একদিকে ঘুরে গেল। সে হতভম্ব হয়ে চোখ ভরা পানি নিয়ে তাকিয়ে রইল। অভ্র রাগে কাঁপছে। হঠাৎ তার মুখ চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, তোর সাহস হয় কিভাবে এমন নোংরা চিন্তা মাথায় আনিস? তোর কি আমাকে চরিত্রহীন মনে হয় যে আমার রুমে যাবে তাকে আমি টাচ করব? তুমি আমাকে মারলে অভ্র ভাই। কি আপু ঠিকই বলেছে, তুমি সত্যি আমাকে চাও না। অভ্র বিরক্ত স্বরে বলে ওঠে, সেম টপিক বারবার ভালো লাগে না ফড়িং। তাহলে স্বীকার করো না কেন, তুমি কি আপুকে বিয়ে করতে চাও? অভ্র এবার দাঁতে দাঁত চেপে রাগে ফেটে পড়ল, তুমি ঠিকই
তুই ঠিকই বলেছিস, আমি কি একেই বিয়ে করব? তোকে আমি বিয়ে করব না, বুঝতে পেরেছিস? কথাটা বলে সে রাগে রুম থেকে বেরিয়ে গেল। ফারিহা বিছানায় বসে রইল। গালে জ্বালা করছে তার, কিন্তু তার চেয়েও বেশি পুড়ছে বুকের ভেতরটা। অব্র রাগে গজগজ করতে করতে রুম থেকে বেরিয়ে গেল। তার ভেতরে আগুন জ্বলছে। সে যতই ফারিহাকে বোঝাতে যায়, মেয়েটা ততই তাকে ভুল বোঝে। একটা কথা শেষ করতে দেয় না, নিজের মতো করে সব ধরে নেয়। এভাবে কি কোনো সম্পর্ক টিকে থাকতে পারে? সে তো এখনো পুরো কথাটাই বলেনি, তবুও এমন ঝড় তুলে দিল। অব্র বিরক্ত হয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে গেল। তার মাথায় এখন শুধু একটাই প্রশ্ন, ফারিহা কি কখনো তাকে বুঝবে? আর এদিকে ফারিহা বিছানার কোণে বসে পড়ল। দুই হাঁটুর মাঝে মুখ গুজে হাউমাউ করে কাঁদতে লাগলো। তার কানে এখনো বাজছে অব্র সেই কথাগুলো, আমি কি একেই বিয়ে করব, তোকে না। মনে হচ্ছে কেউ যেন বুকের ভিতর ধারালো কিছু গেঁথে দিয়েছে। যাকে সে এতটা ভালোবাসে, নিজের সব অনুভূতি দিয়ে আগলে রেখেছে, সেই মানুষটাই যদি অন্য কাউকে বেছে নেয়, সেটা কিভাবে মেনে নেয়? তার গাল এখনো লাল হয়ে আছে চরের দাগে, কিন্তু তার চেয়ে বেশি ব্যথা করছে মনটা। সে কাঁদতে কাঁদতে ফিসফিস করে বলল, তুমি সত্যি আমাকে চাও না অভ্র ভাই? অন্যদিকে বিকেলের নরম আলোয় রাস্তা ধরে হাঁটছে মায়া। চারপাশ শান্ত, বাতাসে হালকা ধুলো উঠছে। সে মাথা নিচু করে একা একা বাড়ির দিকে ফিরছিল। ঠিক তখনই দূর থেকে ফায়াজ তাকে দেখে ফেলল। এক মুহূর্ত দেরি করলো না, দৌড়ে এসে মায়ার সামনে দাঁড়িয়ে পড়ল। মায়া হঠাৎ তাকে সামনে দেখে থমকে গেল, বুক ধড়ফড় করতে লাগলো। সে কাঁপা কাঁপা গলায় বলল, কিছু বলবেন ভাইয়া? ফায়াজ দুই হাত বুকের উপর ভাঁজ করে তাকিয়ে রইল। তারপর গম্ভীর স্বরে বলল, তোমাকে ফোন দিলে রিসিভ করো না কেন? মেসেজ দিলে সিন করো না? কাহিনী কি? তুমি আমাকে অ্যাভয়েড করছো? মায়া অপ্রস্তুত হয়ে গেল। চোখ নামিয়ে তুতলাতে তুতলাতে বলল, আসলে ভাইয়া, আমার ফোনটা পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। ফায়াজ ঠোঁট বাঁকিয়ে বলল, সেটা বুঝলাম, তাহলে আমাদের বাসায় যাও না কেন? আর আমাকে দেখলে দৌড়ে পালাও কেন? ভাবা ভাইয়া, আমাকে আব্বু তাড়াতাড়ি বাড়ি ফিরতে বলেছে, আমি যাই কেমন? কথা শেষ করে পাশ কাটিয়ে যেতে নিতেই ফায়াজ খপ করে তার হাত ধরে ফেলল। মায়া কেঁপে উঠল। ফায়াজ চোখ সরু করে বলল, আবারও অ্যাভয়েড করছো? আমার কাছে আসলে এমন করো কেন? মায়া হাত ছাড়ানোর চেষ্টা করলো। ছাড়ুন আমার হাত। ফায়াজ আরও একটু শক্ত করে ধরল, যদি না ছাড়ি। মায়ের চোখে ভয় আর লজ্জা একসাথে ফুটে উঠল। চারপাশে দু একজন মানুষ তাকাচ্ছে। সে প্রায় মিনতি করে বলল, সবাই দেখছে, প্লিজ ছাড়ুন না। আগে বলো আমার সাথে যাবে। মায়া কাঁপা গলায় বলল, আমি কোথাও যেতে পারবো না ভাইয়া, প্লিজ হাত ছাড়ুন। লোকে খারাপ ভাবছে, আর আপনি জানেন তো আমার বিয়ে ঠিক হয়ে গেছে। ফায়াজ নির্বিকার স্বরে আওড়ায়, সো হট, তোমাকে যেতে বলছি, যাবে কি না সেটা বলো। মা অসহায় চোখে তাকিয়ে রইল কিছু সময়। ভাইয়া বোঝার চেষ্টা করুন, আমার হবু বর জানতে পারলে বাজে কিছু ভাববে। ফায়াজ আর কোনো কথা বাড়ালো না, আচমকায় মায়াকে কোলে তুলে নিল। চারপাশের লোকজন বিস্ময়ে তাকিয়ে রইল। মায়া ছটফট করতে লাগলো, নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। ফায়াজ কারো দিকে না তাকিয়ে পাশের চায়ের দোকানের দিকে এগোলো। দোকানের পাশে ছোট্ট একটা ফাঁকা রুম ছিল। দোকানদারকে চোখের ইশারা করতে সে দরজা খুলে দিল। ফায়াজ মায়াকে নিয়ে ভিতরে ঢুকে পড়ল। মায়াকে নামিয়ে দিয়েই সে দরজা ভিতর থেকে বন্ধ করে দিল। মায়া আতঙ্কে দৌড়ে গিয়ে দরজা খুলতে চেষ্টা করলো, কিন্তু দরজার কড়া তার নাগালের বাইরে। বারবার চেষ্টা করেও ব্যর্থ হলো। ফায়াজ বাঁকা হেসে পাশে রাখা একটা চেয়ারে গিয়ে বসলো। মায়া ঘুরে তার সামনে এসে দাঁড়ালো। চোখে পানি জমে উঠেছে। ভাইয়া প্লিজ দরজাটা খুলে দিন। আপনি কেন এমন করছেন? দুদিন পর আমার বিয়ে।
বরপক্ষ জানতে পারলে বিয়ে ভেঙে দিবে। ফায়াজ ঠান্ডা গলায় উত্তর দিল, দিলে দিবে, আই ডোন্ট কেয়ার। তার নির্লিপ্ত আচরণে মায়ার রাগ জেগে উঠল। সে চিৎকার করে উঠল, আই ডোন্ট কেয়ার মানে? ফাজলামো করছেন আমার সাথে? আপনি জানেন কলঙ্ক কি? একটা মেয়ের গায়ে কলঙ্ক লাগলে কি হয়, কি হবে? জাস্ট সেই ছেলেটার সাথে বিয়ে দিয়ে দেবে, এটুকুই। তাছাড়া আমি তো তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু শাশুড়ি আম্মা তো বোঝে না। ভাইয়া স্টপ প্লিজ, কেন এমন পাগলামো করছেন? আপনাকে আমি ভাইয়ার নজরে দেখি। ফায়াজ ভ্রু যুগল কুঁচকে মায়ার মুখোমুখি হলো। হোয়াট? ভাইয়ের অর্থ বোঝো তুমি? তাছাড়া আমি তোমার নিজের ভাই নই, তাই আমাকে ভাই ডেকে আর উপকার করতে হবে না। অলরেডি আমার প্রাণের টুকরো বোন আছে, এখন বিয়ে করে বউ আনতে চাচ্ছি। করব না আমি আপনাকে বিয়ে? করবে না, সেজন্য তো এই ব্যবস্থা। জানো তো আমার কলিজার টুকরা বোনটা যা চাই তাই দেই। বোনটা বায়না ধরেছে, তার ভাবি চাই, সেজন্য তোমাকে নিয়ে যেতে এসেছি। কিন্তু তুমি তো আমায় বিয়ে করতে নারাজ। শাশুড়ি আম্মাটাও হয়েছে বটে, হ্যান্ডসাম জামাই রেখে বুড়ো লোকের সাথে মেয়েকে বিয়ে দিতে রাজি হয়েছে। ছি, এমন জঘন্য কাজ কে করে শুনি? ঠিক তখনই বাইরে দরজায় টোকা পড়তে লাগলো। কয়েকজনের চিৎকারের শব্দও ভেসে আসছে। মায়ার বুক কেঁপে উঠল। এখন বুঝতে আর বাকি রইল না এই পরিস্থিতি কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। সে ধপ করে মেঝেতে বসে পড়ল, তারপর ডুকরে কেঁদে উঠল। যদি জানতো আজ এমন অপমানের মুখোমুখি হতে হবে, তাহলে কখনো ঘর থেকে বের হতো না। তার চোখের সামনে ভেসে উঠল বাবা মায়ের মুখ। মা যদি জানতে পারেন, আব্বু কিভাবে মানুষের সামনে দাঁড়াবেন? মায়াকে এভাবে কাঁদতে দেখে ফায়াজ ধীরে ধীরে তার কাছে গিয়ে ঝুঁকে নরম স্বরে বলল, বনুর জানু, কাঁদছো কেন? কিছু তো করিনি তোমাকে। মায়া আচমকা উঠে তার কলার চেপে ধরল। কাঁদছি কেন সেটা আপনি জিজ্ঞেস করছেন? আপনার কোনো ধারণা আছে কি হতে চলেছে আমার সাথে? একজন অবিবাহিত ছেলে আর মেয়ে একটা বন্ধ রুমে, আর বাইরে লোকজন ডাকছে, এরপরও আপনি স্বাভাবিক আছেন? ফায়াজ শান্ত স্বরে আওড়ায়, আছি তো, তাতে কি? আমরা তো কিছু করিনি, তাহলে এত প্রবলেম কি? মায়া ধীরে ধীরে তার কলার ছেড়ে দিল। চোখের পানি থামছে না আজ। আপনি পুরুষ মানুষ, আপনার কিছু হবে না, কিন্তু আমি মেয়ে, আমি কিছু না করলেও দরজা খুললে সবাই আমার দিকে আঙুল তুলবে। নারী সবচেয়ে বেশি ভয় পায় কলঙ্কে, আর সেই কলঙ্কই আপনি আমার গায়ে মাখিয়ে দিলেন। আমার তো কোনো ভুল ছিল না, তাহলে কেন করলেন এমন? আমি এখন কিভাবে আব্বু আম্মুর মুখ দেখাবো? সবাই তো এখন আমাকেই দোষ দেবে, আমাকে নষ্ট মেয়ে বলবে। হঠাৎ ফায়াজের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। সে ঝড়ের বেগে সামনে এগিয়ে গিয়ে লোকটার গলা চেপে ধরল। দাঁত চেপে গর্জে উঠল, জিভ টেনে ছিঁড়ে ফেলবো যে আমার বনুর জানুকে বিকৃত কোনো নামে ডাকবে। হঠাৎ দরজা ভেঙে সব লোকজন ভিতরে ঢুকে পড়ল। মায়া তাদের দেখে শুকিয়ে গেল। সে ছলছল নয়নে লোকগুলোর দিকে তাকালো। তার মধ্য থেকে একজন বলে ওঠে, বেয়াদব মেয়ে, দিন দুপুরে নোংরা কাজ করেও কিভাবে নির্লজ্জদের মতো তাকিয়ে আছে দেখো, তো লজ্জা শরম নেই হলো মেয়ে? সাথে সাথে মায়া মাথা নিচু করে নিল। ফায়াজ আর মায়াকে অনেকটা কাছাকাছি দেখে একজন বৃদ্ধ বলে, কি দিন কাল এলো রে বাপু, সকলের সামনে এমন জঘন্য কাজ কিভাবে করে? এই মেয়ে তো জায়েদের মুখ পোড়ালো। কেমন মেয়ে জন্ম দিয়েছে জায়েদ, শুনলাম 2 দিন পর মেয়েটার বিয়ে, আর আজকে এমন বেহায়াপনা করলো। এমন মেয়েকে কোনো বাপ মা যেন জন্ম না দেয়। মায়ের 2 চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তে লাগলো। অনেক লোক অনেক নোংরা নোংরা কথা বলছে তাকে, যা শুনে মায়ার মরে যেতে ইচ্ছে করছে। যে মানুষটাকে সে সম্মান করতে, সেই মানুষটার জন্য তার আজ এই অবস্থা। সে কিভাবে নিজের মা বাবার সামনে গিয়ে দাঁড়াবে? হঠাৎ একজন বলে ওঠে, এই নষ্টা মেয়েকে এখনই। বাকি কথা শেষ হওয়ার আগে
ফায়াজ তার গলা চেপে ধরলো। সে গর্জে উঠল, কুত্তার বাচ্চা, তুই কাকে নষ্টামি বলিস? তোরা কলিজা টিনে ছিঁড়ে ফেলবো আমি। লোকটি কোনো মতে নিজেকে ফায়াজের হাত থেকে ছাড়িয়ে নিয়ে কর্কশ কণ্ঠে বলে উঠল, দিন দুপুরে মেয়ে নিয়ে দরজা বন্ধ করে নষ্টামি করতে বাধে না, আর আমরা বললেই দোষ। এদের বিরুদ্ধে পুলিশে খবর দে। চারপাশে আবার গুনগুনজন শুরু হয়ে গেল। সবাই একসাথে নানা কথা বলতে লাগলো। কেউ আঙ্গুল তুলছে, কেউ ঘৃণার চোখে তাকাচ্ছে। মায়া মাথা নিচু করে সব অপমান সহ্য করে যাচ্ছে। বুকের ভিতরটা যেন ফেটে যাচ্ছে তার। চোখের পানি থামছেই না। সে মনে মনে শুধু একটাই ভাবছে, এখন কিভাবে বাড়ি ফিরবে সে, কিভাবে বাবা মায়ের সামনে দাঁড়াবে। ফায়াজ ধীরে ধীরে সোজা হয়ে দাঁড়ালো। চোখে তীব্র আগুন, ঠোঁট বাঁকিয়ে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলল, আসতে বল, তোর কোনো বাপ আসবে, দেখি সে আমার কোন বাল ছিঁড়তে পারে। তার গলার ধীরতায় আশেপাশে কয়েকজন থমকে গেল। একজন বৃদ্ধ সামনে এগিয়ে এসে রাগে কাঁপতে কাঁপতে বললেন, দোষ করে আবার বড় গলায় কথা বলছো কিভাবে? এই মেয়েকে এখন বিয়ে করবে কে শুনি? তোমার জন্য মেয়েটার জীবন নষ্ট হয়ে গেল, তার কি হবে? ফায়াজ এবার মাথা তুলে বৃদ্ধের দিকে তাকালো। কয়েক সেকেন্ড নীরব থেকে হঠাৎ এক গাল হেসে উঠল। এই তো বললেন আসল কথা দাদাজান, ওর জীবন যদি আমি নষ্ট করে থাকি তাহলে কাজী ডেকে আনুন, এখানে এখনই আমাদের বিয়ে দিয়ে দিন। মুহূর্তে চারপাশে স্তব্ধ হয়ে গেল। যেখানে সবাই ভেবেছিল ছেলেটা দায় এড়িয়ে পালাবে, সেখানে সে নিজেই বিয়ের কথা বলছে। কে বিস্ময়ে তাকিয়ে আছে, কে ফিস ফিস করছে, কে বিশ্বাসই করতে পারছে না। মায়া হঠাৎ মাথা তুলে তাকালো। অশ্রু ভিজা চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেছে। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। ফায়াজ এবার মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল, বনুর জানু, তুমি রাজি তো? মায়া কথা বলল না। সে নীরবে চোখের অশ্রু ফেলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই কাজী সাহেব হাজির হলেন। মায়া ফায়াজকে কোনোভাবে বিয়ে করতে চায় না, কিন্তু সকলের জোর করার জন্য এক প্রকার বাধ্য হয়ে বিয়ে করে নিল। সে পাথরের ন্যায় দাঁড়িয়ে আছে। ফায়াজ হাসি মুখে সবাইকে সালাম করলো। তার কাণ্ডে সবাই স্তব্ধ। ফায়াজ বাঁকা হাসলো, তারপর ঠোঁটের কোণে বিশ্বজয়ের হাসি ঝুলিয়ে আওড়ালো, আপনাদের সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস। এই মেয়েটাকে দেখছেন, এ হলো এখন থেকে আমার বউ। ওকে বিয়ে করতে চাই। আমার বনুর ওকে ভাবি হিসেবে চাই, কিন্তু মেয়েটা বোঝে না। আচ্ছা, আমাকে দেখতে কি কম সুদর্শন না তো? তাহলে কেন বিয়ে করবে না এই মেয়েটা? মা, আমার প্রাণের শাশুড়ি আম্মা নিজেও আমার সাথে মেয়েকে বিয়ে দিতে নারাজ, তাই এই কাণ্ড করতে হলো। টেনশন নিয়েন না, সবার ঘরে মিষ্টি পাঠিয়ে দেব। 10টা না 5টা না, একটা মাত্র বউ পেয়েছে কিনা। কথাগুলো কুম্ভকর্ণের মতো মায়ের কানে বাজতে লাগলো। কথাটা ফায়াজ কত সহজে বলে ফেললো, বিয়ে করে নিব, যেন বিয়ে কোনো খেলনা, যখন ইচ্ছে তখন বলে দিলেই হয়ে যায়। অথচ মায়ের বুকটা যে ভিতরে ভিতরে কষ্টে চূর্ণ হচ্ছে সেটা কেউ দেখল না। সামান্য বিয়ে করার জন্য কেউ এমন জঘন্য কাজ করতে পারে, ভাবতেই তার শরীর শিউরে উঠছে। সবচেয়ে বেশি অভিমান হচ্ছে ফারিহার উপর। মেয়েটা কি একবারও বুঝলো না তার বিয়ে ঠিক হয়ে গেছে? এমন অবস্থায় তাকে নিয়ে টানাটানি, জোর জবরদস্তি, এসব কি কোনো ভদ্র মানুষের কাজ? এখন লোকজন তার বাবা মাকে নিয়ে কি না কি বলবে। সমাজের সব দোষ তো শেষমেশ মেয়ের ঘাড়েই পড়ে। সে মেয়ে হয়ে কিভাবে এসব সহ্য করবে? হাজারো চিন্তা মাথার ভিতর ঘুরপাক খেতে লাগলো। মায়া দাঁড়িয়ে থাকতে পারল না, শরীর ঢলে পড়তে যাবে। ঠিক তখনই ফায়াজ দ্রুত এগিয়ে এসে তাকে আগলে নিল, শক্ত হাতে সামলে নিল তার নিস্তেজ শরীর। তারপর আশেপাশের লোকজনের সঙ্গে দু একটা কথায় কৌশল বিনিময় করে যেন কিছুই হয়নি, তারপর মায়াকে নিয়ে সেখান থেকে বেরিয়ে গেল।
অন্যদিকে ফারিহা সদর দরজার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে বসে আছে। তার ভাই তাকে কথা দিয়েছে আজ তার ভাবিকে নিয়ে আসবে। সেই আনন্দে সে ভিতরে ভিতরে উচ্ছ্বসিত, যদিও বুকের কষ্ট কাউকে বুঝতে দিতে চাইছে না। অব্র তার মুখোমুখি বসে আছে, কিন্তু একবারের জন্য ফারিহা তার দিকে তাকাচ্ছে না। রাগ করে চলে যাওয়ার 1 ঘন্টার মধ্যে সে ফিরে এসেছে, অথচ ফারিহা 1 সেকেন্ডের জন্য তার সঙ্গে কথা বলেনি। হয়তো সে নিজের অভিমান বুকের গভীরে লুকিয়ে রেখেছে। কিছুক্ষণ পর কলিং বেল বেজে উঠল। ফারিহা যেন অপেক্ষাতেই ছিল। সে প্রায় দৌড়ে গিয়ে দরজা খুলতে লাগলো। তার এমন আচরণে সবাই বিস্ময়ে তাকিয়ে রইল। অব্র চমকে উঠল। দরজা খুলতেই দেখা গেল ফায়াজ দাঁড়িয়ে আছে, ঠোঁটে হাসি, আর তার পাশেই মায়া। মায়া মাথা নিচু করে নিশ্চুপ দাঁড়িয়ে আছে। ফারিহা আনন্দে ছুটে গিয়ে মায়াকে জড়িয়ে ধরল। আমার মিষ্টি কিউট ভাবি। কিন্তু মায়ার মধ্যে কোনো সাড়া নেই। সে আগের মতোই মাথা নিচু করে দাঁড়িয়ে রইল, যেন তার চারপাশের পৃথিবী থেকে সমস্ত অনুভূতি হারিয়ে গেছে। ফারিহা আবারও মায়ার দিকে এগিয়ে এসে কাপা গলায় বলল, জানু কথা বলছিস না কেন? মায়া ধীরে মাথা তুলল, চোখ দুটো লাল, মুখ ফ্যাকাশে। পরের মুহূর্তে সে ফারিহাকে জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ফারিহা হোঁচট খেয়ে দেওয়ালের দিকে ছিটকে যাচ্ছিল। ঠিক তখনই অব্র দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলল। এই দৃশ্য দেখে ফায়াজের চোখ রাগে জ্বলে উঠল। এক মুহূর্ত না ভেবে সে মায়ার গালে সজোরে থাপ্পড় বসিয়ে দিল। সবাই স্তব্ধ। মায়া টলতে টলতে পড়ে যাচ্ছিল, তবে কোনো মতে নিজেকে সামলে নিল। গালে 5 আঙ্গুলের দাগ ফুটে উঠেছে। ছলছল চোখে তাকিয়ে রইল সে। বিয়ে হতে না হতে স্বামীর প্রথম উপহার থাপ্পড়। এই ভালোবাসা সে কোনো দিন চায়নি। ফায়াজ রাগে তার গাল চেপে ধরে গর্জে উঠল, তোমার সাহস হয় কিভাবে আমার বোনকে মারবে? নেক্সট টাইম এমন করলে খুন করে ফেলবো, মাইন্ড ইট। মায়ার বুকের ভিতর জমে থাকা সব কষ্ট বিস্ফোরিত হলো। সে ঝটকা মেরে নিজেকে ছাড়িয়ে নিয়ে চিৎকার করে উঠল, সেটাই তো বাকি রেখেছেন, করে ফেলুন খুন। কে বারণ করেছে? আমার সব কিছু তো নিয়েই নিয়েছেন। নিজের বোনের জন্য এত দরদ, আর আমার বেলায় কিছুই না। আপনার বোনকে জিজ্ঞেস করুন, আমার বিয়ে ঠিক হওয়ার পরই কেন তার এত শখ হলো আমাকে ভাবি বানানোর। আমরাও গরিব বলে আমাদের মান সম্মান নেই। কিছু না করেও আজ থেকে আমার বাবা মাকে হাজার মানুষের কথা শুনতে হবে। সবাই আঙ্গুল তুলে বলবে ওদের মেয়ে বিয়ের আগে পরপুরুষের সাথে। শেষ কথাটা আর বলতে পারল না, গলা আটকে গেল। সে ধপ করে মেঝেতে বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, পারবে আপনার বোন আমার সম্মান ফিরিয়ে দিতে? পারবে না, আপনাদের তো কিছু হয়নি, তাই আপনাদের কাছে কিছুই না। ড্রয়িং রুমের সবাই থম মেরে গেল। ফায়াজের মা দ্রুত এগিয়ে এসে কাপা গলায় বললেন, কি হয়েছে মায়া? আপনার কাপুরুষ ছেলেকে জিজ্ঞেস করুন কি হয়েছে। নারীর নিজের বলতে কি থাকে বলুন? আপনার ছেলে আমার শেষ সম্বলটুকুতেও কলঙ্ক লাগিয়ে দিয়েছে। মায়াজের মা রাগে ছেলের দিকে তাকালেন, কিন্তু ফায়াজ নির্বিকার। বুক ফুলিয়ে দাঁড়িয়ে পুরো ঘটনা বলে দিল, যেন এতে গর্ব করার মতো কিছু আছে। সব শুনে তিনি আর নিজেকে সামলাতে পারলেন না। এগিয়ে গিয়ে ঠাস ঠাস করে কয়েকটা চর বসিয়ে দিলেন ছেলের গালে। বেয়াদব ছেলে, তোর যদি মায়াকে পছন্দই হতো আমাদের বলতে সমস্যা কোথায় ছিল? মেয়েটাকে এত ছোট করলি কেন? ফায়াজ বিরক্ত স্বরে বলল, আম্মু প্লিজ স্টপ, কিছুই হয়নি, বিয়ে তো হয়ে গেছে, তাহলে এত নাটক করছে কেন? যদি ওকে বারণ করতে ইচ্ছে হয় করো, না হলে আমি আমার বউকে নিয়ে যাচ্ছি। তিনি বাকরুদ্ধ হয়ে গেলেন। এতক্ষণে বুঝলেন ফারিহা যে বরণডালা এনে রেখেছিল সবে আগে থেকে পরিকল্পনা করা। চুপচাপ তিনি মায়াকে উঠিয়ে বসালেন, তারপর বরণ করে ড্রয়িং রুমে নিয়ে এলেন। ফারিহা কাঁদতে কাঁদতে সামনে এসে দাঁড়ালো। সরি জানু, আমি তোকে। মায়া বজ্র কণ্ঠে থামিয়ে দিল, টাচ করবি না আমায়। কেন করলি? চলবে।